আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের পার্ট 7 নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসের মাধ্যমে এখানে পার্ট 7টি আমরা পুরোপুরি শেষ করে দেওয়ার চেষ্টা করব। পার্ট 7-এ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাইক্লোন নামের একটি কবিতা দিয়েছে, যেটি লিখেছেন শামসুর রহমান। সাইক্লোন কবিতাটি লিখেছেন কে? শামসুর রহমান। তোমরা বানান এবং কবি এবং কবিতার নামটা খুব সুন্দরভাবে পড়ে নিবে। আমরা এখন এখানে যে কবিতাটি দিয়েছে সেই কবিতাটি খুব সুন্দরভাবে অর্থ এবং ব্যাখ্যা সহকারে জানবো এবং জানার পর অনুশীলনী যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলোর উত্তর করার চেষ্টা করবো। এখানে আমরা দেখি কবিতাটি পড়ে। এখানে বলা হয়েছে, চাল উঠছে, ডাল উঠছে, উঠছে গরু, উঠছে মোষ, খই উঠছে, বই উঠছে, উঠছে পাজি বিশ্বকোষ। মানে এখানে সাইক্লোন বা একটি ঘূর্ণিঝড়, মানে বিশাল একটা বাতাস যেমন হয় কালবৈশাখী ঝড়, সেরকম একটা ঝড় বা সাইক্লোনের কথা বলা হচ্ছে। সেই ঝড়ে বা সেই সাইক্লোনে কি উঠছে? চাল উঠছে। ঘরে যে চাল রয়েছে, টিনের চাল, সেগুলো উঠছে। ডাল উঠছে, মানে বাড়ির যে আসবাবপত্র বা খাবার দাবারের যে জিনিসগুলো রয়েছে সেগুলো এই সাইক্লোন ঝড়ে উড়ে যাচ্ছে। উঠছে গরু, উঠছে মোষ। এবং এই যে সাইক্লোনটার এতটাই বাতাসের গতিবেগ যে সেখানে গরুও উড়ে যাচ্ছে। মানে গরু তো অনেক ভারী, মহিষ অনেক ভারী, তারাও কিন্তু উড়ে যাচ্ছে, এতটাই এই সাইক্লোনগুলোর গতিবেগ হয়। এরপর দেখো, খই উঠছে, বই উঠছে, উঠছে পাজি বিশ্বকোষ। এখানে খই বলতে খাবারের কথা বলা হয়েছে। বই উঠছে, উঠছে পাজি মানে কি পঞ্জিকা বা যে পত্র পঞ্জিকাগুলো রয়েছে সেগুলো উঠছে। এবং বিশ্বকোষ হচ্ছে জ্ঞানের, যেগুলোতে বিভিন্ন ধরনের অর্থ থাকে সেগুলোর কথা বলা হয়েছে। বিশ্বকোষ জ্ঞানের যে বিষয়গুলো রয়েছে, বই পুস্তক, এগুলোর কথা বলা হয়েছে। মানে সব কিছুই উড়ে যাচ্ছে এই যে ঘূর্ণিঝড় বা সাইক্লোন রয়েছে সেটাতেই। এরপর ময়লা চাদর ফর্সা জামা, উঠছে ক্ষেতের সর্ষে জব, লক্ষ্মী পেঁচা পক্ষী ছানা, ঘুরছে যেন চরকি সব। ময়লা চাদর ফর্সা জামা মানে যারা ময়লা চাদর যাদের রয়েছে তারা সেগুলো উড়ে যাচ্ছে। ফর্সা জামা যাদের নতুন জামা কাপড় রয়েছে সেগুলো এই সাইক্লোন কি উড়িয়ে নিয়ে যাচ্ছে। উঠছে ক্ষেতের সর্ষে, ক্ষেতের যে সর্ষেগুলো রয়েছে বা বিভিন্ন ধরনের ফসলগুলো রয়েছে সেগুলো এই সাইক্লোন কি উড়িয়ে নিয়ে যাচ্ছে। জব মানে গম জাতীয় বা ভুট্টা জাতীয় যে সমস্ত ফসলগুলো রয়েছে সেগুলোর কথা এখানে বলা হচ্ছে। লক্ষ্মী পেঁচা পক্ষী ছানা মানে লক্ষ্মী পেঁচা, লক্ষ্মীতে এক ধরনের পাখি, পক্ষী ছানা বিভিন্ন ধরনের পাখির যে ছানাগুলো সেগুলো কি করছে? ঘুরছে যেন চরকি সব, মানে চরকির মতো করে ঘুরছে। যে বাতাসের যে ঘূর্ণিটা রয়েছে সেগুলোতে এই লক্ষ্মী পেঁচা এবং পাখির ছানাগুলো কি চরকির মতো করে ঘুরছে চারদিকে। এরপর দেখো, মাছ উঠছে, গাছ উঠছে, ঘূর্ণি হাওয়া ঘুরছে জোর। মানে এই সাইক্লোনটার গতিবেগের কথা এতটাই বলা হয়েছে, পানির নিচে যে মাছ থাকে সেগুলো উড়ে যাচ্ছে। গাছ তো আমরা দেখি বিভিন্ন ধরনের ঝড়ে কিন্তু গাছ আমরা ভেঙে যেতে দেখি, গাছের ডাল উড়ে গিয়ে আর এক পাশে পড়ে, মূলত সেটার কথাই এখানে বলা হয়েছে। ঘূর্ণি হাওয়া জোর ঘুরছে জোর, মানে এই হাওয়াটা ঘূর্ণি চারদিক দিকে ঘুরে 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 আসতেছে। খাল ফুলছে, পাল ছিঁড়ছে, রুখবে কারা পানির তোর। মানে এখানে যেটার কথা বলা হচ্ছে যে খাল ফুলছে, মানে কি এই যে সাইক্লোনটা যা হয় বাতাসের গতিবেগ এতটাই যে পানির যে বেগটা রয়েছে সেটা কিন্তু অনেক উপরে উঠে যাচ্ছে। পানির বাতাসের গতিবেগটা পানিতে লেগে পানি কি ফুলে যাচ্ছে, উপরে উঠে যাচ্ছে। এবং এই বাতাসের গতিবেগে কি হচ্ছে? পাল ছিঁড়ছে। নৌকার যে পালগুলো রয়েছে, নৌকার যে বেঁধে রাখা হয় সেই দড়িগুলো ছিঁড়ে গিয়ে নৌকাও এদিক সেদিক চলে যাচ্ছে। রুখবে কারা পানির তোর। এই পানির যেহেতু ওর পানির যে গতিবেগটা রয়েছে, বাতাসের ফলে যে পানির গতিবেগটা হচ্ছে, এটা যেন রোকার বা দমানোর সাধ্য কারণেই। রুখবে মানে কি বাধা দেওয়ার সাধ্য কারণেই। হারানো মাঝি পরাণ শেখ, বাতাস ফুরে দিচ্ছে ডাক। হারানো মাঝি বলা, এখানে মূলত দুজন মানুষের নাম বলা হয়েছে। একজন হচ্ছে হারান মাঝি, যিনি হচ্ছেন একজন মাঝি বা নৌকা চালান, আর পরাণ শেখ নামের আরেকজন মানুষ কি হচ্ছে, এই যখন বাতাসটা শুরু হয়েছে তখন কি একে অপরের দিকে ডাক দিচ্ছে, মানে চিৎকার করে কিছু বলার চেষ্টা করতেছে। আকাশ ভেঙ্গে কাছের গুঁড়ো, উঠলো আজান বাজলো শাক। মানে বা আকাশ থেকে যে বৃষ্টি পড়ে এটা কি মনে হচ্ছে যেন কাছের গুঁড়ো এসে গায়ে লাগতেছে। আর এই যে এত ভয়াবহ একটা সাইক্লোন হচ্ছে, বৃষ্টি পড়তেছে, বজ্রপাত হচ্ছে, এটার ফলে কি করতেছে? মুসলিমরা আজান দিচ্ছে আর হিন্দুরা কি শাক বাজাচ্ছে। অর্থাৎ প্রত্যেক ধর্মাবলম্বীর মানুষেরা এই দুর্যোগময় সময়ে কি করে? তাদের নিজেদের যে স্রষ্টা রয়েছে তাদের প্রতি কি প্রার্থনা করে যাতে এই দুর্যোগটা খুব তাড়াতাড়ি কেটে যায়। মূলত এটার কথাই এখানে বলা হয়েছে। উঠলো আজান বা আজান দিচ্ছে, বাজলো শাক, মানে কি যারা শাক বাজায় তারা শাক বেজে কি ঈশ্বর যে স্রষ্টা রয়েছে তাদের প্রার্থনা করার চেষ্টা করতেছে।
এরপর দেখো, চম্পাবতীর কেশ ভাসছে ভাসছে স্রোত খড়ের খড়। এখানে চম্পাবতী মূলত একজন মানুষের নামের কথা বলা হয়েছে। কেশ ভাসছে মানে কি বলতো, চুল। কেশ মানে হচ্ছে চুল, ভাসতে মানে কি এই চম্পাবতী কি পানিতে তলিয়ে যাচ্ছে, ভাসছে স্রোতে খড়ের ঘর, খড়ের ঘরগুলোও যেন পানিতে তলিয়ে যাচ্ছে। মানে তো এই সাইক্লোনের পরে বা ঘূর্ণিঝড়ের পরে সমুদ্র এলাকায় কিন্তু জলোচ্ছ্বাসের দেখা যায়, অনেক ফুট উঁচু পর্যন্ত এই জলোচ্ছ্বাসটা হয়। মূলত সেই যে বন্যাটা সৃষ্টি হয় সেখানে কি হয়, চম্পাবতীর কেশ ভাসছে বা চম্পাবতী তলিয়ে যাচ্ছে, ঘরের যে খড়গুলো রয়েছে বা আশেপাশে যে বিশাল জিনিসপাতিগুলো রয়েছে, এগুলো কি হচ্ছে, এই স্রোতে ভেসে যাচ্ছে। শেয়াল কুকুর কুকুর শালিক ডুবলো সবই ডুবলো চর। শেয়াল কুকুর মানে, আর কুকুর হচ্ছে মূলত মোরগের কথা বলা হয়েছে, শালিক মূলত পাখি, আর ডুবলো সবাই এই যে জলোচ্ছ্বাসে বা এই বন্যাটায়, সাইক্লোনের পরে যে বন্যা হলো, সাইক্লোন শুধু কিন্তু যে বাতাস দিয়ে ঘরবাড়ি সব উড়িয়ে নিয়ে গেল তার সেটাই নয়, সাইক্লোনের পরে একটা বড় ধরনের জলোচ্ছ্বাস হয়, বন্যার সৃষ্টি হয়, সেটাতেও কিন্তু অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হয়, অনেক মানুষ প্রাণ হারায়, অনেক মানুষের জীবনহানি বা অনেক মানুষের কি এই যে ঘর বাড়ি এগুলো ডুবে যায়। ডুবলো সবই ডুবলো চর। চর মানে এখানে মূলত নদীর মাঝে যে ফাঁকা জায়গাটুকু রয়েছে, একটু বালুর মতো যে জায়গা থাকে, সেটাও তলিয়ে যাচ্ছে। তো এখানে শব্দার্থগুলো দিয়েছে, এগুলো আমরা খুব সুন্দরভাবে অর্থগুলো পড়ে নেব, যদিও আমি কবিতা সময় এই অর্থগুলো তোমাদেরকে বলে দিয়েছি। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখানে যে অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে, সেই অনুশীলনীর প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। এখানে দেখো, তোমাদের কেমন লাগতেছে সেটা একটু আমাদের ফেসবুক স্টাডি হেল্প জোন এই গ্রুপে জয়েন হয়ে আমাকে জানিয়ে দিতে পারো। একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। এখানে 1 নম্বরে আমাদেরকে বলেছে শব্দ দিয়ে বাক্য তৈরি করি। এখানে মূলত উপরে যে আমরা কবিতাটি পড়লাম, কবিতাটি থেকে এখানে কয়টি শব্দ দিয়েছে, দেখো 5টি শব্দ দিয়েছে। এই 5টি শব্দ থেকে আমাদেরকে বাক্য তৈরি করতে হবে। ইতিমধ্যেই কীভাবে বাক্য তৈরি করতে হয় সেগুলো কিন্তু আমি পূর্ববর্তী পূর্ববর্তী ক্লাসগুলোতে তোমাদের আমি কি বলেছি। দেখো এখানে বিশ্বকোষ দিয়ে আমাদেরকে বাক্য তৈরি করতে হবে, ঘূর্ণি হওয়া সহ আরও 3টি শব্দ। তো আমরা এখন বাক্য দেখার চেষ্টা করি। তো দেখো, প্রথম শব্দটি ছিল বিশ্বকোষ দিয়ে, এবং বিশ্বকোষ দিয়ে আমরা একটি বাক্য তৈরি করতে পারি, বড় হয়ে আমি সব বিষয়ে জ্ঞান অর্জনের জন্য বিশ্বকোষ পড়ব। তো এখানে যে আমি বাক্যটি দিয়েছি, তোমরা যে শুধু সেটি দিলেই হবে তা নয়, তোমরা নিজেদের মতো করে একটা বাক্য তৈরি করে এখানে দিতে পারবে। যে কোনো বাক্য দিলেই হবে, এই বিশ্বকোষ দিয়ে শব্দটা থাকলে হবে। ঘূর্ণি হাওয়া, এটা দিয়ে আমরা একটা বাক্য তৈরি করতে পারি, সেটা হচ্ছে ঝড়ের সময় ঘূর্ণি হাওয়ায় সব কিছু ওলটপালট হয়ে যায়। এরপর আকাশ ভেঙে, এটা দিয়ে তোমরা যে বাক্যটি দিতে পারো সেটা হচ্ছে শ্রাবণের দুপুরে আকাশ ভেঙে বৃষ্টি নামলো। এরপর ধোয়া জামা, স্কুল যাওয়ার সময় সবসময় পরিষ্কার ধোয়া জামা পরা উচিত। খড়ের ঘর, প্রবল ঘূর্ণিঝড়ে গ্রামের অনেক খড়ের ঘর ভেঙে গেছে। তো এইভাবেই তোমরা মূলত এই শব্দগুলো দিয়ে এভাবে আমি যে বাক্যগুলো তৈরি করেছি, তোমরা চাইলে সেগুলোও দিতে পারো অথবা নিজেদের মতো করে বাক্য তৈরি করতে। তো এরপর পরবর্তী 2 নম্বরে দেখো, এখানে আমাদেরকে কি দিয়েছে। এখানে আমাদেরকে 2 নম্বরে অনুশীলনীর বলেছে যত পারি মিল শব্দ তৈরি করি। মানে এখানে উপরে যে আমরা যে কবিতাটি পড়লাম, এই কবিতাটি থেকে আমাদেরকে মূলত এখানে মিল শব্দ বা ছন্দ হয়, একটা শব্দের সাথে আর একটা মিল আছে, এমন শব্দগুলো আমাদেরকে লিখতে হবে। তো এটার উত্তরটা তোমরা কিভাবে লিখবে সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথম শব্দটি কী ছিল, প্রথম শব্দটি ছিল চাল। চাল এর তোমরা মিল শব্দ লিখবে ডাল, পাল, কাল, মানে চালের সাথে মিলে এমন শব্দগুলো তোমরা লিখবে। যেমন খইয়ের সাথে মিলে যাচ্ছে বই, সই, মই, এই শব্দগুলো লিখে আরও লেখা যাবে। গরুর সাথে তোমরা সরু, তরু, এ ধরনের যে মিল শব্দ বা ছন্দ মিলে যাচ্ছে এমন শব্দগুলো তোমরা এখানে লিখবে। এরপর মোষ দিয়ে তোমরা লিখবে কোষ, দোষ, রোষ, আর তারপর জোর দিয়ে লিখবে তোর, ভোর, চোর, আর ছানা দিয়ে লিখতে পারো জানা, দানা, মানা। এভাবে তোমরা কি এই যে কবিতার এই যে মিল শব্দগুলো রয়েছে সেগুলো তোমরা এভাবে লিখতে পারো। এরপর দেখো পরবর্তী প্রশ্নটি, এখানে মূলত আমাদেরকে কিছু প্রশ্ন দিয়েছে, 4টি প্রশ্ন দিয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে লিখতে হবে, অর্থাৎ কবিতাটি যে আমরা পড়লাম সেই কবিতার আলোকেই এখানে 4টি প্রশ্ন করেছে, এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা করব। তো ক নম্বর প্রশ্নটি কী ছিল, দেখো কবিতায় কোন প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে। তো এটার উত্তর হিসেবে তোমরা দিবে কবিতায় সাইক্লোন বা শক্তিশালী ঘূর্ণিঝড়ের কথা বলা হয়েছে। এরপর খ নম্বর প্রশ্নটি হচ্ছে ঝড়ে কি কি উঠছে তার তালিকা তৈরি করি। তো ঝড়ে কি কি উঠছে আমরা কিন্তু কবিতাটি পড়ে দেখেছি। তো আমরা যা লিখব, ঝড়ে যা যা উঠছে তা হলো চাল, ডাল, গরু, মোষ, খই, বই, পাজি, বিশ্বকোষ, ময়লা চাদর, ফর্সা জামা, ক্ষেতের সর্ষে, জব, মাছ এবং গাছ। এটা হচ্ছে কি
খ নম্বর যে প্রশ্নটি সেটার উত্তর। এখন তোমরা যদি গ নম্বর প্রশ্নটি একটা দেখো, তাহলে গ নম্বর প্রশ্নটি হচ্ছে চম্পাবতীর কেশ জলে ভাসছে কেন? তো এটার উত্তর হিসেবে তোমরা দিবে প্রবল সাইক্লোনের প্রভাবে চারদিকে বন্যায় প্লাবিত হয়ে গেছে, সেই বন্যায় পানিতে গ্রাম ডুবে যাওয়ার কারণেই চম্পাবতীর কেশ চুলে ভাসছে, মানে চম্পাবতী আর কি তলিয়ে গিয়েছে পানিতে। এরপর ঘ নম্বর প্রশ্নটি দেখো, আজান দেওয়া বা ও শাক বাজানোর কথা বলা হচ্ছে কেন? এখানে আমরা যেটা লিখব সেটা হচ্ছে আজান দেওয়া ও শাক বাজানো কেন হচ্ছে সেটার উত্তর হিসেবে তোমরা যেটা দিবে, প্রাকৃতিক বিপদে মানুষ যখন অসহায় বোধ করে তখন তারা স্রষ্টার কাছে সাহায্য প্রার্থনা করে। সাইক্লোনের ভয়াবহতা থেকে রক্ষা পেতে মানুষ একদিকে আজান দিচ্ছে এবং অন্যদিকে শাক বাজাচ্ছে। আর এখানে দিতে পারো যে মুসলিমরা আজান দিচ্ছে এবং আর হিন্দুরা বা অন্য ধর্মাবলম্বীরা শাক বাজাচ্ছে। এভাবেই তোমরা উত্তরগুলো এখানে যে 4টি প্রশ্ন দিয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর করবে। এখন আমরা পরবর্তী প্রশ্ন, তো এখানে আমাদেরকে 4 নম্বরে দিয়েছে যে সবাই মিলে হাততালি দিয়ে একসাথে কবিতাটি আবৃত্তি করি। তো তোমরা যখন শ্রেণীকক্ষে থাকবে তোমরা কি করবে, এই কবিতাটি খুব সুন্দরভাবে আবৃত্তি করবে, মুখস্থ করে নিয়ে আবৃত্তি করলে আরও ভালো হবে। এরপর দেখো 5 নম্বরে কি দিয়েছে, কবিতার কাজ শব্দগুলো আলাদা করি এবং সেগুলো দিয়ে বাক্য লিখি। তো কাজ শব্দগুলো কি বলতো, যে শব্দটা দ্বারা কোনো কাজ করা বোঝাবে। যেমন এখানে একটা দিয়েছে ওরা, ওরা একটি কিন্তু কাজ, কোনো কিছু যে আমরা ওরাই বা সেটা থেকে আমাদের কিন্তু একটা কাজ করতে হবে, এটাই মূলত কাজ শব্দ। এই কাজ শব্দগুলো আলাদা করি এবং সেগুলো দিয়ে একটা বাক্য তৈরি করি। তো এটার উত্তর আমরা দেখো, প্রথমেই ওরা, এটা কিন্তু আমাদের বইয়ে দেয়াই ছিল। তো তোমরা যেটা লিখবে, ঝোড়ো হাওয়ায় গাছের শুকনা পাতাগুলো উড়ছে, ঝোড়ো হাওয়ায় গাছের শুকনা পাতাগুলো উড়ছে, এটা ঘোড়া দিয়ে একটা হচ্ছে বাক্য। এরপর তোমরা মূলত যেটা করবে সেটা হচ্ছে ঘোড়া, এখানে আরেকটি ঘোড়া দিয়েছে, এটা তোমরা লিখবে মেলায় গিয়ে আমরা নগরদোলায় ঘুরতে খুব পছন্দ করি। এরপর ফোলাও একটি হচ্ছে কাজ, বর্ষার টানা বৃষ্টিতে আমাদের গ্রামের খালটি ফুলে উঠছে। এরপর সেরাটাও একটি কাজ শব্দ, ঝড়ের কবলে পরে নৌকার পালটি ছিঁড়ে গেল। এরপর ভাষা, এটাও একটি কাজ শব্দ, বন্যার পানিতে খড়ের ঘরগুলো নদীর স্রোতে ভাসছে। এরপর ডোবা দিয়ে একটি বাক্য যদি তোমরা তৈরি করো, প্রবল জলোচ্ছ্বাসে নদীর ধারের নিচু চরগুলো সব ডুবলো। তো এগুলো হচ্ছে কাজ শব্দ এবং কাজ শব্দ দিয়ে একটি করে এখানে আমি বাক্য তৈরি করেছি। এরপর পরবর্তী কাজ, তো এরপর দেখো এখানে 6 নম্বরে একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে নিজের দেখা বা শোনা একটি দুর্যোগের বিষয়ে অনুচ্ছেদ লিখিত। তোমরা এই বাংলাদেশে কিন্তু অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ রয়েছে, যেমন বন্যা, জলোচ্ছ্বাস, খরা, এছাড়াও কিন্তু ভূমিকম্পর মতো অনেকগুলো দুর্যোগ রয়েছে। তো তোমরা নিশ্চয়ই কোনো না কোনো দুর্যোগের কিন্তু কোনো দিন সম্মুখীন হয়েছিলে। তো সেই অভিজ্ঞতাটা তোমরা নিজেদের মতো করে এখানে লেখার চেষ্টা করবে। তো তোমরা কীভাবে উত্তরটি করবে তার জন্য আমি এই উত্তরটি একটি নমুনা উত্তর দিয়েছি। এখানে আমি একটি ঝোড়ো বিকেলের অভিজ্ঞতা দিয়েছি, আমরা যেভাবে এই অভিজ্ঞতাটা লিখব। আমার দেখা একটি ভয়াবহ দুর্যোগ হলো গত বছরের কালবৈশাখী ঝড়। সেদিন বিকেলের দিকে হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায় চারপাশ, মানে তোমাদের অভিজ্ঞতাটা একটু সুন্দরভাবে গল্পর মতো করে সাজিয়ে লিখবে। চারপাশ এমন অন্ধকার হয়ে গিয়েছিল যে মনে হচ্ছিল রাত হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড বেগে বাতাস বইতে শুরু করে। ঝড়ের দাপটে আমাদের বাড়ির পাশের বড় আম গাছটির ডাল ভেঙে পড়ে এবং টিনের চালগুলো বিকট শব্দে কাঁপতে থাকে। বাতাসের শো শো শব্দে এক আতঙ্কিত পরিবেশ তৈরি হয়েছিল। বৃষ্টির সাথে বড় বড় শিলা পড়তে শুরু করায় রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়ে। প্রায় আধা ঘন্টা পর ঝড় থামলো, দেখা যায় বাগানের অনেক গাছ উপড়ে গেছে এবং কাঁচা ঘরবাড়ি বেশ ক্ষতি হয়েছে। প্রকৃতির এই ধ্বংসাত্মক রূপ দেখে আমি সেদিন বেশ ভয় পেয়েছিলাম। তো এভাবেই আমরা লিখতে পারি আরও সুন্দরভাবে, তোমরা চাইলে আরও সুন্দরভাবে লিখতে পারবে ইনশাআল্লাহ। তো এটি মূলত তোমাদেরকে যে বোঝার জন্য যে তোমরা কীভাবে অ্যান্সারটি করবে। আজকের ক্লাসটি কেমন লাগো তোমরা একটু আমাকে জানিয়ে দাও। আর তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।